আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় পর্ব থাকবে বা দ্বিতীয় পার্ট থাকবে, যেখানে আমরা শুধুমাত্র ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো। নর্মালি যে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা পারি অথবা শিখেছিলাম আগের পর্বতে, সেই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন কোন ইলেকট্রন বিন্যাসটা সাধারণ নিয়ম মানে না, সেই ইলেকট্রন বিন্যাসগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন দুই একটি ইলেকট্রন বিন্যাস আছে যেটা সাধারণ নিয়মের বহির্ভূত, কিন্তু কেন সেই জিনিসটা জানার আগে তোমাকে একটু বিষয় বলে রাখি। এই ডান পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউভাও নীতি। আউভাও নীতিটা হচ্ছে যে নীতির উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায়, যা তোমাদের প্রথম পর্বে দেখানো হয়েছে। এই সিরিয়ালটা তোমরা একটু কষ্ট করে পারলে মুখস্থ করে ফেলবা, যাতে করে তোমার যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে তোমার এই আউভাও নীতি লিখে তারপর এরকম একটা চার্ট করে বা একটা সারণী তৈরি করে ইলেকট্রন বিন্যাস করতে তোমার হিউজ টাইম ওয়েস্ট হবে। সো এই জন্য তোমাকে সাজেস্টেড যে বিষয়টা তোমার জন্য, যে তুমি এটা সম্ভব হলে একটু মুখস্থ করে ফেলো যতটুকু সম্ভব আর কি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে তুমি মোটামুটি 3D পর্যন্ত শিখলেও 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তুমি যদি আরো বড় বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাও তাহলে তোমাকে কিন্তু 8S পর্যন্ত লাগবে। আচ্ছা, আমরা দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, যেমন ক্রোমিয়াম আর হচ্ছে কপার। এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হওয়ার কথা ছিল? যেমন ক্রোমিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 24। তাহলে আমরা নর্মালি যখন ইলেকট্রন বিন্যাস করি তখন এই সারণী দেখে দেখে করি, যেমন 1s 2s 2p 3s। তো এটা দেখো কীরকম আসে, 1s 2s 2p 3s 3p 4s, তারপর হচ্ছে 3d, লাস্টে 3d যাবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে তুমি দেখো যে ক্রোমিয়ামের 2 2, তারপর হচ্ছে 6, সর্বোচ্চ যেটা ধারণ ক্ষমতা এটা দেওয়ার পর তুমি যাবা, তারপর হচ্ছে 2। একটু বলে রাখি, এখানে কিন্তু sp-df এদের ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে s এর মাথায় 2, p এর মাথায় 6, d এর মাথায় 10 এবং f এর মাথায় 14, ঠিক আছে? যেমন p এর মাথায় 6 দিব সূত্র অনুসারে, s এর মাথায় আমরা 2 দিতাম, 2 দেওয়ার পর d এ কত দিতাম? বাকি সংখ্যা দিতাম। আচ্ছা, আমরা এখানে এই ঝামেলাটা এই জায়গার মধ্যে হবে, ঠিক আছে? এখানে দেখো 24 এর মধ্যে 6 2 8, 8 2 10, ওকে? আর 6 কত? 18, 18 2 কত? 20, বাকি থাকে কত? আমরা যদি এখানে হিসাব করি, হিসাবে ভুল করলাম। আচ্ছা, 6 2 8, 8 2 10, 10 আর 6 16, 16 2 18। আচ্ছা, 18 হয়, আর বাকি থাকে কত? 24। তো তোমার হচ্ছে 6 বাকি থাকে। তো 6 বাকি থাকলে আমরা কি করি, যে এখানে 2 দেই, আর 2 দেওয়ার পর এখানে কত দিব? 4 দিব, এটা নর্মাল হিসাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেই, ধরো এখানে 2 আর এখানে কত? 4। তাহলে তুমি দেখো হিসাব করলে কত আসে, এতটুকু 10 18 20 24, ঠিক আছে? তাহলে 24 চলে আসে। এটা কিন্তু আমাদের সাধারণ নিয়ম ছিল, যে সাধারণ নিয়ম অনুসারে আমরা 4s to 3d 4 দিতাম। কিন্তু এই জায়গাটাতে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এরকম, এটাকে ব্যতিক্রম বলা হয়ে থাকে। রিজনটা হচ্ছে যে আমরা চাই যে কোনো মৌলে কি হতে চায়? সুস্থিত হতে চায়। সুস্থিত হওয়ার জন্য তার যা করণীয় সে তাই করবে। প্রয়োজনে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন গ্রহণ করবে, অথবা ইলেকট্রন কাউকে গিফট করবে বা দিয়ে দিবে, যা কিছু প্রয়োজন সুস্থিতির জন্য। কারণ পর্যায় সারণী যেমনটা দেখো না, যে ইলেকট্রন ছেড়ে বা গ্রহণ করে অভিজাত মৌলের মতো হতে চায়, অর্থাৎ 18 গ্রুপে থাকা যে মৌলগুলো আছে, লাইক হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেসন, ওদের মতো কিন্তু সবাই হতে চায়। তো হতে গিয়ে কি করে? তারা ইলেকট্রন হয় ছাড়ে, ইলেকট্রন গ্রহণ করে, তাও যদি সম্ভব না হয় প্রয়োজনে ভাগাভাগি করবে, মাঝামাঝি রাখবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে দিবে না। ভাগাভাগি করে হলেও তারা ওই অভিজাত মৌলের মতো হতে চায়। তো এদের ক্ষেত্রে একটা সুস্থিতির ব্যাপার রয়েছে। যেমন তুমি দেখো s অরবিটাল, ঠিক আছে, 2 পূর্ণ, তারপর হচ্ছে p6। এই p যদি 6 থাকে এটাকে বলা হয় সম্পূর্ণ বা পূর্ণ, আর যদি p3 থাকে তাহলে তাকে বলা হয় অর্ধপূর্ণ। যদি মৌলের এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় যে সে ইলেকট্রন দেওয়ার পর বা একটা বেশি হয়ে গেছে, সে চাইলে p3 হইতে পারবে p4 থেকে, p2 থেকে, তাহলে কিন্তু সে p3 হওয়ার জন্য চেষ্টা করবে। ইভেন d কি হতে চাবে? 10 থেকে 5 হইতে থাকবে, অথবা 10 হইতে চাবে, 5 হলে অর্ধপূর্ণ, 10 হলে হচ্ছে পূর্ণ। এরকম একটা অবস্থা বা সিচুয়েশন তৈরি করতে চায়, কারণ তারাও একটা সুস্থিতি পেতে চায়। এখন তুমি দেখো যে এই মৌলের যে ইলেকট্রন বিন্যাস আছে, অর্থাৎ এই যে 4s 3d, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা আবার যদি একটু করি তাহলে এখানে ক্লিয়ার হবে এরকম ভাবে, 1s 2s 2p 3s 3p 4s 3d। তাহলে আমরা লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা দিব না, আমরা শুধুমাত্র এটা পরে দিব, 2 2 6 2 6। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের 18 হয়। এরপর আমরা এখানে দেখো, এখানে যে 4টা ইলেকট্রন রয়েছে আর এখানে 2টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? তাহলে এই 2টা ইলেকট্রন আর হচ্ছে 4টা ইলেকট্রনের মধ্যে এই s অরবিটাল থেকে d তে একটা ইলেকট্রন চলে আসবে, দেখো 5 হয়ে যাবে।
তাহলে এস এর মাথায় কয়টা থাকে? একটা থাকে। এটাই হচ্ছে পূর্ণ, অর্থাৎ অর্ধপূর্ণতা প্রাপ্তির জন্য ডি অরবিটাল এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে। এখন তোমরা হয়তো বা কনফিউজ হয়ে গেছো, তাহলে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে 1 থেকে 30 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কি আমরা এরকম করব? এখন কি ভাববো যে কোনটা যাবে কোনটা যাবে না? একদমই দরকার নেই। তুমি মাত্র দুইটা আছে 1 থেকে 30 পর্যন্ত ব্যতিক্রম, সেটা হচ্ছে ক্রোমিয়াম, অলরেডি একটা করে ফেলেছি, আর একটা রয়েছে কপার, ওইটা করে দিচ্ছি। এই দুইটা মৌল ছাড়া বাকিগুলো সাধারণ নিয়ম মানবে 1 থেকে 30 এর মধ্যে। যেহেতু তোমরা 19 লেভেলের 1 থেকে 30 পর্যন্ত খুব ভালোভাবে এটা করবা, ইলেকট্রন বিন্যাসটা করবা, এবং হায়ার লেভেলের জন্য তুমি বাকি যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেটাও দেখবা। যদি এরকম পূর্ণতা প্রাপ্তির পায় তাহলে তোমরা এটা দেখে নিবা। তাহলে এটা দেখো, এটা সাধারণ নিয়ম অনুসরণ করে না, এটা ব্যতিক্রম নিয়ম অনুসরণ করে। সো নিচের অরবিটালের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? সঠিক হবে, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এবং 3d5। এবার আমরা আরো একটা ইলেকট্রন বিন্যাস দেখি, সেটা হচ্ছে যে কপারের জন্য। দেখো কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, কপার এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এখন আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন আসবে? ঠিক আছে, আমরা নর্মালি ইলেকট্রন বিন্যাসের যে চার্ট আছে 1 থেকে 30 পর্যন্ত করার জন্য আমরা অতটুকু আগে মুখস্থ লিখব। 1s 2s 2p 3s 3p, তারপর হচ্ছে 3pর পর আমরা কি লিখব? 4s। ঠিক আছে, তারপর লিখব 3d। এতটুকু আমাদের লেখা শেষ। 1s 2s 2p 3s 3p 4s 3d। তারপর আমরা নর্মালি যে ইলেকট্রন বিন্যাসগুলো করি সাধারণ নিয়মে, আমরা সাধারণ নিয়মটা আগে লিখব। যেমন এস এর মাথায় 2, এখানে কিন্তু 29 পর্যন্ত মনে রাখতে হবে। তারপর পি এর মাথায় হচ্ছে তোমার 6, এস এর মাথায় 2, পি এর মাথায় সর্বোচ্চ 6। আচ্ছা, এস এর মাথায় 2 এবং 9 এই ডি এর মাথায় হচ্ছে 9, এভাবে কিন্তু 29 হয়। তো এখন কথা হচ্ছে যে এই নিয়মটা হচ্ছে সাধারণ নিয়ম। এখন এই জায়গায় দেখো ডি চিন্তা করতেছে যে আমি যদি এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমি পূর্ণতা পাবো, অর্থাৎ ডি 10 হয়ে যাব। যদি আমার সে শুধুমাত্র একটা ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে সেই পূর্ণতা প্রাপ্তির জন্য নতুন করে আবার ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেখো এখন আমরা সাজাবো 1s 2s, আমরা এখন ইলেকট্রনটা আগে লিখবো না, পরে লিখবো 3s 3p 4s 3d। তারপর ইলেকট্রন বিন্যাসগুলো কেমন আসবে? এস এর মাথায় 2, এস এর মাথায় 2, পি এর মাথায় 6, এস এর মাথায় 2, পি এর মাথায় 6। এতটুকু আগে দিয়ে নিবা। যেহেতু এস অরবিটাল থেকে ডি অরবিটাল একটা ইলেকট্রনটা নিয়ে নিবে, সো এখানে দেখো ডি এর মাথায় হবে কত? 3, আর এস এর মাথায় হবে কত? 1। শুধু এই জায়গাটাতেই পার্থক্য। সো এটা সাধারণ নিয়ম মানে না, এটা হচ্ছে তোমার ব্যতিক্রম নিয়ম মানবে। তো এই ক্রোমিয়াম আর হচ্ছে কপার, এই দুইটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে। যেখানে ক্রোমিয়ামের লাস্ট কক্ষপথে 5 হতে চায়, অর্থাৎ অর্ধপূর্ণতা প্রাপ্তির জন্য, এবং হচ্ছে কপার লাস্ট কক্ষপথে D10 হতে চায় শুধু পূর্ণতা প্রাপ্তির জন্য। এগুলো ছাড়া 1 থেকে 30 পর্যন্ত সবগুলো সাধারণ নিয়ম মানবে। আর এই ব্যতিক্রম নিয়ম মানার পিছনে একটাই যৌক্তিক কারণ, সেটা হচ্ছে শুধুমাত্র সুস্থিত অথবা অর্ধপূর্ণ কিংবা পূর্ণতা প্রাপ্তির জন্য তারা এস অরবিটাল থেকে একটি মাত্র ইলেকট্রন নিয়ে সেটা পূরণ করে ফেলে। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব, যেখানে টপিকসগুলোতে তোমরা সবচেয়ে বেশি ভুল করে থাকো এবং হচ্ছে যে সবচেয়ে কম বুঝে থাকো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।